আমরা একটা প্রবলেম এখানে ছবি এঁকে রেখেছি প্রবলেম সলভ করব করে। ব্যাপারটা এইরকম, এই পয়েন্টে এই পয়েন্টের নাম দিচ্ছি এ, আর এই পয়েন্টের নাম দিচ্ছি বি। দুটো পয়েন্টে দুটো চার্জ রাখা আছে, এ পয়েন্টে প্লাস কিউ আর বি পয়েন্টেও প্লাস কিউ। পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট তড়িৎ দ্বিমেরুর উপর দুটি আধান এর দ্বারা ক্রিয়াশীল বলের মান ও দিক নির্ণয় করো। এখানে একটা পি একটা দ্বিমেরু ভ্রামক আছে, একটা দ্বিমেরু রাখা আছে, তার দ্বিমেরু ভ্রামকটা হচ্ছে পি। তাহলে পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট তড়িৎ দ্বিমেরুর উপর দুটি আধান প্লাস কিউ এর দ্বারা, এখানেও প্লাস কিউ এখানেও প্লাস কিউ, ক্রিয়াশীল বলের মান ও দিক নির্ণয় করো। এখানে দূরত্বটা দেওয়া আছে স্মল এল, এটাও স্মল। ও এই অঙ্কটা করতে গেলে কনভেনশনাল যে আমাদের থিওরি পড়ানো হয়েছে সেই থিওরি অনুযায়ী কিন্তু এই অঙ্কটা করা মুশকিল। অঙ্কটা করার সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে মূলবিন্দু, এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা ধরে নিলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। তো যখন একটা তড়িৎ দ্বিমেরু থাকে, আমরা দেখেছি ইতিপূর্বে, তড়িৎ দ্বিমেরু যখন থাকে, ধরা যাক এটা একটা তড়িৎ দ্বিমেরু। এই যে তড়িৎ দ্বিমেরুটা রয়েছে, এই দ্বিমেরু তার ভ্রামক ধরে নেওয়া যাক হচ্ছে পি। দ্বিমেরু ভ্রামক হচ্ছে পি। এই যে ডিরেকশনটা দেখানো হয়েছে সেই ডিরেকশনটাই হচ্ছে এখানে দ্বিমেরু ভ্রামকের দিক। তো এই যে দ্বিমেরুটা রয়েছে, এর যেটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন একটা বিন্দু, ধরা যাক এই বিন্দু, এই বিন্দুতে যে এই দ্বিমেরু ভ্রামকের জন্য তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয় আমরা পড়েছি ইতিপূর্বে, তার দিকটা হচ্ছে এই দিকে। কেন্দ্র থেকে, অর্থাৎ যেটা দ্বিমেরু ভ্রামক, তার মধ্যবিন্দু থেকে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো একটা বিন্দু যদি নেওয়া হয়, সেই বিন্দুতে ক্ষেত্র যেটা উৎপন্ন হয় সেই ক্ষেত্রটা হয়। এবং সেই ক্ষেত্রের মানটা কত হবে? এটা ভ্রামক যদি পি হয়, তাহলে পি ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, আর তার সঙ্গে থাকবে একটা এ কিউব, এ এল, সরি এখানে এল আছে, তাহলে এল এর জায়গায় এটা আমরা লিখতে পারি, এটা এল, এল কিউব। এবং তার ডিরেকশন যেটা হবে সেই ডিরেকশনটা হবে নেগেটিভ এক্স এক্সের দিকে এখানে। তাহলে যদি এখানে একটা দ্বিমেরু থাকে, তার জন্য যে তড়িৎ ক্ষেত্র এই বিন্দুতে উৎপন্ন হবে তার মান যদি ই হয়, ই, সেই ই এর ডিরেকশনটা দেখানো হয়েছে এই জায়গাতে, যেদিকে ভ্রামকের দিক তার উল্টো দিকে ই এর দিক, এবং ই এর ভ্যালুটা হচ্ছে পি বাই 4 পাই এপসাইলন নট ইন্টু এল কিউ। এখন কোন তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, সেই তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে এই ভ্রামকের জন্য বা দ্বিমেরুর জন্য, এখানে দ্বিমেরুর জন্য একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। কোন তড়িৎ ক্ষেত্রের মান যদি ই হয় এবং সেই তড়িৎ ক্ষেত্রে যদি একটি আধান থাকে, আধানটি যদি পজিটিভ আধান হয়, তাহলে তড়িৎ ক্ষেত্রের যেটি দিক, আধানের উপর ক্রিয়াশীল বলের সেই দিকেই হবে। এবং ক্রিয়াশীল বল যেটা হবে সেটা হবে এফ ইজ ইকাল টু কিউ ইন্টু ই। লক্ষ্য করে দেখো এখানে, এটা হচ্ছে এই জায়গাতে উৎপন্ন ক্ষেত্র কার জন্যে? না এই যে দ্বিমেরুটি আছে তার জন্য। আর কি না, এই দ্বিমেরুর জন্যে
যে ক্ষেত্র উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্রে একটি তড়িৎ আধান আছে এবং সেই আধানের উপর ক্রিয়াশীল বল এফ, এবং এফ এর অভিমুখটা হচ্ছে নিচের দিকে, মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। তাহলে আমরা লিখতে পারি এখানে পি দ্বিমেরু ভ্রামকের জন্য এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই সমান, এটা হচ্ছে পি বাই 4 পাই এপসাইলন নট এল কিউ। তাহলে পি বাই 4 পাই এপসাইলন নট এল কিউ। লক্ষ্য করো, এটা আমরা একটা নেগেটিভ সাইন দিই, কারণ হচ্ছে কি ই এর ডাইরেকশন এবং পি এর ডাইরেকশন আলাদা। তাহলে লিখতে পারি যে এ বিন্দুতে এ বিন্দুতে অবস্থিত অবস্থিত প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল, প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু। অনুরূপে বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই। তাহলে এই বস্তুর উপরে যে বল প্রয়োগ করে তাকে যদি আমরা ক্রিয়া বা অ্যাকশন বলি, সেই অ্যাকশনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস নেগেটিভ অভিমুখে। তাহলে এই বস্তুর উপরে যে প্রতিক্রিয়া বা রিয়াকশন করবে তার মান সমান হবে, কিন্তু অভিমুখটা হবে বিপরীত দিকে। এটা নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী আমরা বলতে পারি। 1 নাম্বার বস্তু 2 নাম্বার বস্তুর উপরে যে বল প্রয়োগ করে তাকে যদি আমরা অ্যাকশন বা ক্রিয়া বলি, তাহলে 2 নাম্বার বস্তু 1 নাম্বার বস্তুর উপরে যে বল প্রয়োগ করবে তাকে আমরা বলবো প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া সমান, মান তাদের মান সমান, কিন্তু তাদের অভিমুখটা বিপরীত। তাহলে আমরা বলতে পারি প্লাস কিউ আধান, প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল, এটা আমরা আগেই হিসেব করে দেখিয়েছি নিম্নমুখী বা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। সিমিলারলি বি বিন্দুতে যেটা আছে তার উপরেও ক্রিয়াশীল বল, সেটাও নিম্নমুখী হবে। তাহলে প্লাস কিউ আধান, এ বিন্দুস্থ প্লাস কিউ আধান ভ্রামকের উপরে যে বল প্রয়োগ করবে তার অভিমুখটা হবে ওয়াই অ্যাক্সিস পজিটিভ দিকে, এবং তার মানটা হবে যেটা আমরা নির্ণয় করেছি কিউ ইন্টু ই। তাহলে লিখতে পারি আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে, নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে এ বিন্দুস্থ কিউ আধান দ্বিমেরুর উপর একটি প্লাস ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল বল ইয়া বল প্রয়োগ করবে।
এই বিন্দুস্থ কিউ আধান দ্বিমেরুর উপর একটি প্লাস ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল বল প্রয়োগ করবে, যার মান সমান এফ ইজ ইকাল টু পি কিউ বাই 4 পাই ইপসাইলন নট এল। অনুরূপে বিবিন্দুস্থ একইভাবে লিখতে হবে এখানে। অনুরূপে বিবিন্দুস্থ কিউ আধান দ্বিমেরুর উপর একটি বল ক্রিয়া করবে, সেটি হবে এফ ইজ ইকাল টু পি কিউ বাই 4 পাই ইপসাইলন নট এল কিউ। অতএব মোট বল যেটা হবে সেটা দুটো বলের একই অভিমুখ, এর উপরে প্লাস কিউ আধানও এর উপরে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে, আর এখানকার প্লাস কিউ আধানও এটাও ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে। ন্যাচারালি মোট যে বলের পরিমাণটা হবে, অতএব মোট বল সমান, ছোট করে লিখছি এখানে, মোট বল সমান 2pq বাই 4 পাই ইপসাইলন এল। এটা হচ্ছে, এই বলটা হবে কোন অভিমুখে না প্লাস ওয়াই অভিমুখ। এই ধরনের অঙ্কগুলো যেগুলো, এগুলো একটু কনসেপ্টটা ডিফিকাল্ট, আমাদের কনভেনশনাল যে বই অঙ্কগুলো থাকে সেই অঙ্কের মধ্যে এটা নয়, যে কারণে মনে করলাম এটা আলোচনা করে দিই। এরপরে আমরা আরেকটা অঙ্ক আলোচনা করব, সেটাও কিন্তু কনভেনশনাল যে আমাদের অঙ্কগুলো থাকে সেরকম নয়, সেটাও একটু জটিল অঙ্ক। তো সেটা আলোচনা করছি এরপর আমরা। আশা করা যায় এই অঙ্কটা বোঝা গেছে। এই অঙ্কটা, অঙ্কটা কি না, অঙ্কটা হচ্ছে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরু সাম্যাবস্থায় রাখা আছে। আলোচনা করে দিচ্ছি সাম্যাবস্থায় সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু রাখলে কি হয়, কিভাবে থাকে সেটা সেটা আলোচনা করে দিচ্ছি। অঙ্কটা দেখো, দ্বিমেরুর আধান দুটির দূরত্ব এল এবং আধানগুলির ভর প্রত্যেকটি এম। তাহলে এই যে অ্যারো দেখানো হয়েছে, এই অ্যারোগুলি হচ্ছে প্যারালাল টু ইচ আদার। ই একটা সুষম তড়িৎ ক্ষেত্র সূচিত হচ্ছে এই অ্যারোগুলি দিয়ে। আর সেখানে কি, সেই জায়গাতে একটি তড়িৎ দ্বিমেরু সাম্যাবস্থায় রাখা আছে, আধান দুটির দূরত্ব হচ্ছে এল, এই যে প্লাস কিউ এবং মাইনাস কিউ এর দূরত্ব হচ্ছে এল, আর প্রত্যেকটির ভর হচ্ছে এম। যদি সাম্যাবস্থা বিঘ্নিত করার জন্য দ্বিমেরুর মধ্যবিন্দুকে কিলোকাবদ্ধ করে সামান্য বিচ্যুত করা হয়, তবে সংস্থার কম্পাঙ্ক নির্ণয় করো। ধরে নাও আধান দুটির সংযোগকারী দণ্ডটি ভরহীন। ব্যাপারটা আগে বললাম যে আমাদের কনভেনশনাল যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো থেকে অঙ্কগুলো আলাদা। যেহেতু আলাদা, তার জন্য এটা দীর্ঘ আলোচনার অবকাশ রয়েছে এখানে, এবং আলোচনাটা ভালো করে না বুঝলে এই অঙ্কটা সঠিকভাবে বোঝাও মুশকিল, যে কারণে এটা সময় দেওয়া হবে, তোমাদের ধৈর্য ধরে শুনতে হবে এবং জিনিসটা বুঝতে হবে। ব্যাপারটা কিরকম না, ধরা যাক একটা তড়িৎ দ্বিমেরু আছে এখানে, তার ডিরেকশনটা এইদিকে। মানে কি, মানে এখানে নেগেটিভ চার্জ রয়েছে, এখানে পজিটিভ চার্জ রয়েছে আমাদের ধারণা অনুযায়ী। এটাকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়, ইলেকট্রিক ফিল্ডে যদি রাখা হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডে এই যে চার্জটা রয়েছে, এই চার্জের উপরে ক্রিয়াশীল বল হবে এক্স অক্ষ বরাবর, আর এই চার্জের উপরে ক্রিয়াশীল বল হবে ওয়াই অক্ষ বরাবর। এবং এই দুটো বলের পরিমাণ সমান সমান এবং একই ক্রিয়া রেখা যদি হয়, তাহলে এই যে বস্তুটি সাম্যাবস্থায় থাকবে। তার মানে ব্যাপারটা কিরকম, একটা দণ্ড রয়েছে ধরা যাক, একটা দণ্ড, সেই দণ্ডটা দুটো প্রান্ত রয়েছে, এ প্রান্ত আর বি প্রান্ত। তো ধরা যাক একটা দড়ি নিয়ে তুমি যে বল দিয়ে তোমার দিকে টানছো, তোমার বন্ধু সেই একই বল দিয়ে
সেটাকে তার দিকে টানছে। এরকম একটা পরীক্ষা তোমরা করতেই পারো একটা দণ্ড নিয়ে পরে। তোমার দিকে তুমি যে পরিমাণ বল দিয়ে টানবে, তোমার বন্ধু যদি সেই সমপরিমাণ বল দিয়ে টানে, তাহলে দণ্ডটি সাম্যাবস্থায় থাকবে। তাহলে এখানে এই বল এবং এই বল দুটো বলের ক্রিয়াতে যখন এই যে দণ্ডটি বা এই যে এখানে তড়িৎ দ্বিমেরু সেটি সাম্যাবস্থায় থাকে, তার মানে তার অ্যালাইনমেন্ট of the electric dipole is parallel to the field. When the electric dipole is placed in electric field, uniform electric field, and it is in equilibrium state. মানে যদি এটা ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে, তাহলে সেটি বা তড়িৎ দ্বিমেরুটি কি হবে না, সেটি যেদিকে তড়িৎ ক্ষেত্র রয়েছে সেই দিকে সজ্জিত অবস্থায় থাকবে। এরপরে যদি এটাকে সামান্য বিচ্যুত করা হয়, বলা আছে কিলোকা মধ্যবিন্দুকে কিলোকাবদ্ধ করেছে, মাঝের যে পয়েন্টটা সেটাকে এটাকে পিভট করে দেওয়া হলো। কি করা হলো? একটা গোজ বা একটা পেরেক পিটে পরে এটাকে কিলোকবদ্ধ করা হলো, যাতে কোথাও যেতে না পারে। তারপরে কি সামান্য বিচ্যুত করা হলো। তাহলে এটাকে যদি কিলোকাবদ্ধ করে সামান্য বিচ্যুত করা হয়, মানে এর অ্যাঙ্গুলার ডিফ্লেকশন হবে। মাঝখানটা কিলোকাবদ্ধ মানে মাঝখানটা পিভট করে দিয়েছি, তাহলে মাঝখানটা যদি কিলোকাবদ্ধ করে দেওয়া হয়, তাহলে এর আর লিনিয়ার মোশন দেওয়া যাবে না, কারণ মাঝখানটা আটকানো আছে। বড় জোর কি করা যেতে পারে, এটাকে একটা অ্যাঙ্গুলার মোশন দেওয়া যেতে পারে। তাই বলা হয়েছে মধ্যবিন্দুকে কিলোকাবদ্ধ করে সামান্য বিচ্যুত করা হয়, তবে সংস্থার কম্পাঙ্ক নির্ণয় করো। ধরে নাও আধান দুটি সংযোগকারী দণ্ডটি ভরহীন। বুঝতেই পারছো যে এই অঙ্কটা যদি করতে হয়, তাহলে আমাদের যেহেতু অ্যাঙ্গুলার মোশনের ব্যাপার চলে এলো, একটা রিজিড বডি, এদিকে এম মাস আছে এদিকে এম মাস আছে বলা আছে, এখানে প্রত্যেকটির ভর এম, যে দণ্ডটি সংযোগকারী দণ্ড তার কোনো ভর নেই। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি এখানে প্লাস কিউ চার্জ রয়েছে, এখানে মাইনাস কিউ চার্জ রয়েছে। তাহলে আমরা আগে পড়েছি যখন এরকম একটা দ্বিমেরুকে রাখা হয় সুষম তড়িৎ ক্ষেত্রে, তখন সেই তড়িৎ দ্বিমেরুর উপর যে ক্রিয়াশীল টর্ক, সেই টর্কের যে মান, সেই মানটা হবে টাও ইজ ইকাল টু, তাহলে আমরা লিখতে পারি এখানে যে দ্বিমেরু ভ্রামকের উপর বা দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক সমান টাও ইজ ইকাল টু, আমরা লিখতে পারি টাও ইজ ইকাল টু পিই সাইন থিটা। পি মানে কত? পি মানে হচ্ছে, এখানে কিন্তু দূরত্ব বলেছে এল, তাহলে 2l ধরা যাবে না, তাহলে এখানে হচ্ছে 2l এর জায়গায় এল ইন্টু কিউ, এটা হয়ে গেল পিটা, আর তার সঙ্গে ই মাল্টিপ্লাই হবে তার সঙ্গে সাইন থিটা। যদি এটা কখন হবে না, যদি অ্যাঙ্গেল বিটুইন দ্য ইলেকট্রিক ডাইপোল অ্যান্ড ফিল্ড ইজ থিটা, যদি দুজনকার অ্যাঙ্গেলটা থিটা হয়। এটা ইলেকট্রিক ডাইপোলের দিক, আর এটা হচ্ছে কি ফিল্ডের দিক। তাহলে ফিল্ড এবং ইলেকট্রিক ডাইপোলের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয়, সেই অবস্থায় দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু কিউ কিউ সাইন থিটা। তাহলে লিখে দেখছি এখানে যে থিটা সমান সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুতি। যদি একে বিচ্যুত করা হয়, এর সাম্যাবস্থা কিরকম না, এর সাম্যাবস্থা আগে আলোচনা করেছি যে সাম্যাবস্থা হচ্ছে এর ফিল্ডের দিকে অ্যালাইন্ড হয়ে যাওয়া। অর্থাৎ যদি এটাকে আমি এরকম করে ডিফ্লেক্ট করে দিই, যেদিকে ছিল এদিকে ডিফ্লেক্ট করে দিই, একটু সরিয়ে দিই, এ আবার কিন্তু এদিকে আসতে চাইবে, অর্থাৎ অ্যাজ ইফ সেই তোমার বন্ধু আর তুমি দুজনে দড়ি দিয়ে আবার টানছো এটাকে, অর্থাৎ তুমিও টানছো, তোমার বন্ধুও টানছে, এবং সেটা আবার অ্যালাইন্ড হয়ে যাচ্ছে। তার মানে এটা সাম্যাবস্থা অভিমুখে আসতে চাইবে।
ধরা যাক যখন এরকম থিটা অ্যাঙ্গেল হয়েছে, অ্যাঙ্গেল করেছে, তখন সেই সময় এটাকে ফার্দার ডিফ্লেকশন দেওয়া হলো ডি থিটা পরিমাণ, এবং তার জন্য সময় নেওয়া হলো ডিটি, ডি থিটা, আর সময় নিচ্ছি ডিটি। কখন? না থিটার ইনক্রিমেন্ট ডি থিটা, আর সময় তার জন্য লাগলো ডিটি। তাহলে ডি থিটা বাই ডিটি বা ডিটি অফ থিটা ইজ ইকুয়াল টু, আমরা জানি এটাকে অ্যাঙ্গুলার মোশনে বলে, অ্যাঙ্গুলার ভেলোসিটি। আর এখান থেকে আর একবার ফার্দার ডিফারেন্সিয়েট যদি করা হয়, তাহলে অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন আলফা ইজ ইকুয়াল টু ডি টু থিটা বাই ডিটি। একটা রিজিড বডির যদি অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন থাকে, তখন একটা ইকুয়েশন অফ মোশন আমরা ক্লাস 11-এ শিখেছি, যেটা হচ্ছে এরকম, সেটা আলোচনা করে দিই। এই একটা রিজিড বডিটা এদিকে এম মাস আছে, এদিকে এম মাস আছে, দুটো মাসের মধ্যে সংযোগকারী যে রেখা, সেই রেখাটা হচ্ছে এল। অর্থাৎ এখান থেকে এল বাই টু দূরত্বে একটি মাস রয়েছে, এখান থেকে এল বাই টু দূরত্বে আরেকটি মাস রয়েছে, এবং সংযোগকারী যে রেখাটি আছে সে রেখার কোনো ভর নেই। আর এটা অ্যাক্সিস, ওই যে আগে চিন্তা করছিলাম যেটা, এটা হচ্ছে ডাইপোলটা, ডাইপোলের মধ্যবর্তী বিন্দু যেটা আছে সেটাকে পিভট করা হয়েছে। তার মানে কি, এই বিন্দুতে যদি একটা পারপেন্ডিকুলার টানি, যেটা পেজ টু রিডার বা রিডার টু পেজ যদি হয়, তাহলে সেই অ্যাক্সিসের রেসপেক্টে এই যে বডিটা আছে রিজিড বডি, সেটা মুভ করবে, তার রোটেশনাল মোশন হবে। এবং রোটেশনাল মোশনকে অ্যানালিসিস করার জন্য আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট মোমেন্ট অফ ইনার্সিয়া। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সিস্টেম আমরা কি করে বার করি? কিছুই না, এম ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, আবার এদিকে একটা আছে এম ইন্টু ডিস্টেন্স স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি মূল অঙ্কটাতে, তড়িৎ দ্বিমেরু তড়িৎ দ্বিমেরুর জড়তা ভ্রামক আই হলে, আই ইজ ইকাল টু হবে এখানে এম ডিস্টেন্স স্কোয়ার, এল বাই টু তার স্কোয়ার, প্লাস আরেকটা মাস আছে এম এল বাই টু তার স্কোয়ার, is equal to ml square by 4 plus ml square by 4 is equal to ml square by 2. ml square by 2. So this is the moment of inertia of this system. আর আগেই বলেছি যে যে বস্তুটা, অর্থাৎ যেটা অ্যাঙ্গুলার মোশন হচ্ছে, তার লক্ষ্য করে দেখো, টর্কের যেটা, টর্কটা হচ্ছে রেস্টোরিং টর্ক। অর্থাৎ এই যে বডিটা আছে, এই বডিটা, এই যে বডিটা আছে, এই বডিটা আলটিমেটলি এই দিকে অ্যালাইন্ড হওয়ার চেষ্টা করবে, আর অ্যাঙ্গুলার মোশনটা হচ্ছে এই দিকে। তাহলে এটাকে আমরা রেস্টোরিং টর্ক বলতে পারি, অর্থাৎ প্রত্যানয়নকারী টর্ক। তাহলে একটা জড় বস্তুর উপরে যার জড়তা ভ্রামক রয়েছে, তার উপরে যদি প্রত্যানয়নকারী একটা টর্ক ক্রিয়া করে, তখন তার যে ইকুয়েশন অফ মোশন হয় সেটা লিখতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি এখানে, অর্থাৎ এক্ষেত্রে গতীয় সমীকরণ, এটা কিন্তু সরলরৈখিক গতি নয়, এটা হচ্ছে কৌণিক গতি। এক্ষেত্রে এক্ষেত্রে গতীয় সমীকরণটি হবে আই ডি টু থিটা ডিটি টু is equal to minus টর্ক,
কারণ কি, টর্কটি প্রত্যানয়নকারী টর্ক, তার জন্য মাইনাস সাইন, মানে থিটার ডাইরেকশন যেদিকে, টর্কের ডাইরেকশনটা তার উল্টো দিকে। তাহলে লিখতে পারি এখানে আমরা আই ডি টু থিটা ডিটি টু, বা আই আলফা ইজ ইকুয়াল টু টর্ক, ইকুয়েশন আছে আমাদের মেকানিক্সে। টর্কের যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে টর্ক ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা। আমরা এটা ইউজ করেছি, টর্ক ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা। এটা হচ্ছে টর্ক আই ইন্টু আলফা, আলফা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার অ্যাসিলারেশন, দ্যাট ইজ ইকুয়াল টু ডি টু থিটা বাই ডিটি টু। আর এখানে হচ্ছে মাইনাস টাউ, মাইনাস টাউ ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি আগের পাতায় যেটা আমরা নির্ণয় করে রেখেছি, টর্কটা কত, এল কিউ ই সাইন থিটা, এল কিউ ই সাইন থিটা is equal to minus L Q E sin, or I d2 theta dt2 plus E L Q theta is equal to 0, কারণ থিটা টেন্স টু 0, অত্যন্ত সামান্য পরিমাণ বিচ্যুতি ঘটানো হয়েছে, থিটা টেন্স টু 0, সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা। এটা জানা আছে নিশ্চয় সবারই। তাহলে লিখতে পারি এখান থেকে দ্যাট ইমপ্লাইজ, সুন্দর একটা ইকুয়েশন চলে এলো, ইকুয়েশন অফ মোশন। যখনই তোমাকে কম্পাঙ্ক নির্ণয় করতে দেবে কোনো জায়গাতে, তখনই তোমাকে ইকুয়েশন অফ মোশনটি আগে বার করতে হবে। এটি হচ্ছে টেকনিক অঙ্ক করার। ই এল কিউ ডিভাইডেড বাই আই, মানে হচ্ছে এম এল স্কোয়ার বাই টু, তাহলে এম এল স্কোয়ার বাই টু, টুটা উপরে চলে যাবে, ইন্টু থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে কম্পেয়ারিং উইথ স্ট্যান্ডার্ড ইকুয়েশন, স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এসএইচএম এর জন্য ডি টু থিটা বাই ডিটি টু প্লাস ওমেগা স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা যেটা আছে, সেখানে ওমেগাটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট ইমপ্লাইজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অর ওমেগা ইজ ইকুয়াল টু, omega is equal to 2eq by ml, 2eq by ml, to the power half actually, omega square to the power half. That implies এখান থেকে আমরা বলতে পারি এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে আমরা লিখতে পারি 2 পাই অরিজিনাল ফ্রিকোয়েন্সি, যেটা বলি ফ্রিকোয়েন্সি বলি, কম্পাঙ্ক 2 পাই নিউ is equal to অ্যাঙ্গুলার কি অঙ্কটা তো বলা আছে মূলত সংস্থার কম্পাঙ্ক নির্ণয়, ঠিক আছে। তাহলে কম্পাঙ্ক তো বেরিয়েই গেছে, কম্পাঙ্কর কোনো ঝামেলা নেই। 2 পাই নিউ ইজ ইকুয়াল টু 2eq বাই ml আন্ডার রুট, অতএব কম্পাঙ্ক is equal to 1 by 2 pi 2eq by ml। লক্ষ্য করে দেখো, এই যে কম্পাঙ্কের যে রাশিমালা, সেই রাশিমালাতে এল একটা ফ্যাক্টর, ই একটা ফ্যাক্টর, কিউ একটা ফ্যাক্টর।
এম একটা ভেক্টর, এম মানে হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল, কিউ মানে হচ্ছে চার্জ অফ দ্য পার্টিকেল, এল হচ্ছে লেন্থ অফ দ্য পার্টিকেল, ইটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। এখন এই যে কম্পাঙ্কের রাশিমালাটা আমি আরেকবার লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এই, আমরা দেখলাম এতক্ষণ ধরে অঙ্কটা তো হয়েই গেল, অঙ্কটার উত্তরও বেরিয়ে গেছে, কিন্তু অঙ্কটার আর একটা ফ্লেভার আছে। সেটা কি না, একটা ইলেকট্রিক ফিল্ড, ধরা যাক একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রিক ফিল্ডে এরকম ছোট ছোট দ্বিমেরু ভ্রামক প্রচুর রয়েছে, মাইক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক সাইজের কতগুলো তড়িৎ দ্বিমেরু রয়েছে, অনেক, অজস্র, কোটি কোটি, লক্ষ লক্ষ। তো যদি এই যে ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ড যেভাবে আছে, এই ইলেকট্রিক ফিল্ডটা যেভাবে আছে, কালকে যেটা আলোচনা করছিলাম এর আগের দিনে, আগের ভিডিওতে, যে এগুলো অ্যালাইনমেন্ট থাকে ইলেকট্রিক ফিল্ডের দিকে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এদিকে মাইনাস থাকে এদিকে প্লাস থাকে, যাই হোক। তো অ্যালাইনমেন্ট হয়ে গেল, অ্যালাইনমেন্টটাকে নষ্ট করার জন্য যদি আমরা ইলেকট্রিক ফিল্ড যেটা রয়েছে, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড, সেটাকে চেঞ্জ করে দিই, ইলেকট্রিক ফিল্ডটাকে চেঞ্জ করলে এদের অ্যালাইনমেন্টও চেঞ্জ হয়ে যাবে। আবার যদি এমনটা করি, এদের মোশনটাকে ডিস্টার্ব করি কোনো না কোনো ভাবে, অর্থাৎ অ্যালাইনমেন্ট যদি চেঞ্জ করে দিই, এর একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা কি না, ফ্রিকোয়েন্সি হচ্ছে একটু আগে যেটা আমরা আলোচনা করলাম, ফ্রিকোয়েন্সি অফ দ্য ইলেকট্রিক ডাইপোল নিউ ইজ ইকুয়াল টু 1/2 পাই আন্ডার রুট 2q/ml। তাহলে আমরা একটা মাইক্রোস্কোপিক, অর্থাৎ খুব ছোট আকারের একটা ইলেকট্রিক ডাইপোল চিন্তা করছি। ধরা যাক একটা পজিট্রন এবং একটা ইলেকট্রন, এটা দিয়ে একটা ডাইপোল তৈরি হয়েছে, কিংবা একটাই অ্যাটম, সেই অ্যাটমটার কতকগুলো চার্জ রয়েছে, সেই চার্জের যেটা নেগেটিভ চার্জ সেন্টার এবং এটা পজিটিভ চার্জ সেন্টার, সেইগুলো দিয়ে একটা ইলেকট্রিক ডাইপোল তৈরি হয়েছে। এই ইলেকট্রিক ডাইপোল যদি কোনোভাবে তার অ্যালাইনমেন্ট আমরা নষ্ট করতে পারি, বা কোনো রকম এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দিয়ে পরে ইলেকট্রিক ফিল্ডটাকে ডিস্টার্ব করে, ইলেকট্রিক ফিল্ডটা যেদিকে ছিল, ইলেকট্রিক ফিল্ডটাকে যদি, যে অভিমুখে ইলেকট্রিক ফিল্ড কাজ করছিল, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখটা যদি কোনোভাবে আমরা বদলে দিই বা ক্রমশ বদলাই, তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে ধরা যাক আমরা এই অ্যালাইনমেন্টে থেকে এই ইলেকট্রিক ভেক্টরটাকে, যেটা আছে ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা এই দিকে করে দেবো। তো এই যে ভেক্টরটা আছে, এটা তো হঠাৎ করে এইদিকে হয়ে গেল না, এটা ক্রমশ ক্রমশ যদি আমরা চেঞ্জ করি, ক্রমশ ক্রমশ যদি চেঞ্জ করি, তখন কি হবে না, তখন এই সিস্টেমটা ডিস্টার্ব, এই সিস্টেমটার উপরে, এই সিস্টেমটা একটা ফ্রিকোয়েন্সি নিয়ে আন্দোলিত হবে। এবং যদি ইউনিফর্ম কোনো মেটেরিয়াল হয়, অর্থাৎ যে মেটেরিয়ালটা একই ধরনের কতগুলো অ্যাটম বা মলিকিউল দিয়ে তৈরি, এবং যে মলিকিউলগুলোর এরকম চার্জ সেন্টার রয়েছে, অর্থাৎ সেগুলো ডাইপোল মলিকুল, ডাইপোল মোমেন্ট যুক্ত মলিকুল, তখন গোটা সিস্টেমটার যে মলিকুলগুলো আছে তারা এই একটা ফ্রিকোয়েন্সি নিয়ে আন্দোলিত হতে থাকবে। এবং এই যে আন্দোলন, এই আন্দোলনের জন্য তাদের একটা এনার্জি থাকবে, এনার্জি থাকবে। যখনই কম্পাঙ্ক থাকবে, কম্পাঙ্ক থাকলো মানে তার একটা এনার্জি থাকবে, কম্পাঙ্ক জড়িত একটা এনার্জি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে একটা বস্তুকে দেখছি, যে বস্তুটা কতকগুলো অ্যাটম দিয়ে তৈরি, কতকগুলো মলিকিউল দিয়ে তৈরি, আর বাইরে যদি একটা ইলেকট্রিক ফিল্ড আমরা কোনোভাবে তৈরি করতে পারি, তাহলে এর ভেতরে যে কর্মকাণ্ড চলে, অর্থাৎ এর ভেতরে গোটা সিস্টেমটা আন্দোলিত হতে থাকে, এবং প্রত্যেকের যে আন্দোলনের যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কটা কিন্তু আবার এক।
তো এটা মাইক্রোস্কোপিক দৃষ্টিভঙ্গি, এটা ম্যাক্রোস্কোপিক, বাইরের থেকে এই কম্পাঙ্ক দেখতেও পাওয়া যায় না, অনুভবও করতে পারা যাবে না, কিন্তু যে কোনো বস্তু, এই জন্য নিকোলা টেসলার একটা বিখ্যাত কথা আছে। নিকোলা টেসলা, দ্য গ্রেট সায়েন্টিস্ট, তার একটা বিখ্যাত কথা আছে, যখনই কোনো জিনিসকে তুমি বিচার করবে তখনই তাকে দেখো তিনটে জিনিসের রেসপেক্টে। নাম্বার ওয়ান হচ্ছে তার এনার্জি, এটা প্রাসঙ্গিক আলোচনা, কথা বলতে বলতে ক্লাস করতে করতে নতুন নতুন জিনিস অনেক কিছু চলে আসে। তো নিকোলা টেসলা আমার খুব প্রিয় একটা চরিত্র, সায়েন্টিস্ট। তার বিখ্যাত কথা যেটা, যে যখনই তুমি কোনো একটা সিস্টেম, ফিজিক্যাল সিস্টেমের কথা বিচার করবে বা দেখবে, তাকে দেখো তিনটে দৃষ্টিভঙ্গি দিয়ে। দেখো তার এনার্জি, দেখো তার ওয়েভ লেন্থ, দেখো তার ফ্রিকোয়েন্সি। তার শক্তি, তার তরঙ্গ দৈর্ঘ্য এবং তার কম্পাঙ্ক। যাই হোক, এটা খুব সিম্পল প্রবলেম, তার মধ্যে এরকম কিছু রহস্য ছিল যেগুলো আমি বুঝিয়ে দিলাম। নেক্সট ক্লাসে এরকম ইন্টারেস্টিং প্রবলেম আলোচনা আবার করা হবে, খুঁজে খুঁজে বার করা হবে কোথায় এরকম ইন্টারেস্টিং প্রবলেম আছে, সেগুলো আবার আলোচনা করে দেওয়া হবে। কনভেনশনাল প্রবলেম কিন্তু নয়, কনভেনশনাল প্রবলেম সাধারণ বইতে পাওয়া যায়, তোমরা সেগুলো করবে। থিওরির সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রবলেম দেওয়া হবে। থ্যাংক ইউ।